নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আরও একটি এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই এপিসোডে তোমাদের তৃতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক সময় প্রসারণ নিয়ে আমরা আলোচনা করতে চাই। এই সময় প্রসারণ টপিকটা কোথায় পাবা? তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের ৬২ নম্বর পৃষ্ঠায় যদি আসো, সেখানে তৃতীয় অধ্যায়ের ৩.৩.১-এ সময় প্রসারণ নামে যে টপিকটা আজকে আমরা পড়াতে চাচ্ছি সেটা তোমরা পেয়ে যাবা। তো ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে, অন্তত আজকের এই ভিডিওটা তোমরা কোনো প্রকার একেবারে ১ সেকেন্ডও না টেনে দেখার চেষ্টা করবা, কারণ এই সময় প্রসারণ টপিকটা কিন্তু মোটো সহজ কোনো টপিক নয়। এটা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের যে সূত্রটা ছিল আপেক্ষিক তত্ত্ব, তারই একটা পরিবর্তিত রূপ। সো আশা করব কোনো প্রকার না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এবং আমি বোর্ডের এই পাশে যেই চিত্রগুলো আছে বই থেকে কালেকশন করে চিত্রগুলো এঁকে রেখেছি, আমি কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় ফিরে যেতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, সময় প্রসারণ এই টপিকটা বোঝানোর শুরুতেই আমরা বইয়ের লাইনগুলোকে একটু ফলো করব, যেহেতু তোমরা অধিকাংশ স্টুডেন্ট 99% স্টুডেন্টরা বই ধরেই শিখতে পছন্দ করো, এবং আমি বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দিব। তো তোমাদের সামনে যারা বই নেওয়ার সুযোগ আছে, বই নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো, পারলে আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব প্রত্যেকটা লাইন। আমি যখন যেটা পড়ব প্রত্যেকটা লাইন আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই যে কথাটা আছে, ধরা যাক তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো, কোন একটা রেলওয়ে স্টেশনে তুমি মনে করো আছো, বাইরে দাঁড়ায় আছো, এবং তোমার বন্ধু ট্রেনে বসে আছে যার গতিবেগ ভি। একটু কল্পনা করো, আমি আস্তে আস্তে ভিডিওটা একদম স্লো মোশনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তুমি স্টেশনে দাঁড়ায় আছো, তোমার বন্ধু ট্রেনের ভেতরে, আর ট্রেনটা ভি ব্যাগে যাচ্ছে। একটু মনে রাখবা, ট্রেনটা ভি ব্যাগে যাচ্ছে, ভি ব্যাগে যাচ্ছে। তোমার বন্ধু ট্রেনের ভেতরে, তোমার বন্ধু কোথায়? ট্রেনের ভেতরে বন্ধু, মনে রাখবা। আর তুমি আছো কোথায়? স্টেশনের মধ্যে। আচ্ছা, যাই হোক, তোমার বন্ধুর কাছে দুটি আয়না। তোমার বন্ধুর কাছে দুটি আয়না মানে ট্রেনের ভেতরে দুটি আয়না। একটু কথাগুলো নোটেশন করো, বারবার বলে দিচ্ছি। তোমার বন্ধুর কাছে দুটি আয়না, একটা নিচে আরেকটা এসে উচ্চতা। এইবার আমাদের চিত্রের প্রয়োজন হবে। তাহলে তোমার বন্ধুর কাছে দুটি আয়না, একটা নিচে আর একটু উপরে। এই যে প্রথম যে দুটি আয়না দেখতে পাচ্ছ প্রথম কলামে, সেই দুটি আয়না মনে করো তোমার বন্ধুর কাছে আছে, আর তোমার বন্ধু আছে ট্রেনের ভেতরে। ট্রেনটা ভি বেগে চলছে, নাকি? ট্রেনটা ভি বেগে চলছে। আলো নিচের আয়না থেকে উপরে এবং উপরে আয়না থেকে নিচে প্রতিফলিত হয়। এখন এই যে দুইটা আয়না আছে, একটা নিচে আর একটা উপরে, তো এই আয়নাগুলোর মধ্যে আলোটা সবসময় রিফ্লেক্ট হয়, অর্থাৎ আলোটা যখন নিচের আয়নাতে পড়বে তখন প্রতিফলিত হয়ে আলোটা উপর আয়নাতে চলে যাবে, আর উপরের আয়না থেকে আলোটা রিফ্লেক্ট হয়ে নিচের আয়নাতে চলে যাবে। ঠিক আছে? আমরা জানি যে একটা দর্পণ বা আয়না, সেখানে আলো যখন পড়ে ওই আলোটা কি হয়? প্রতিফলিত হয়। ঠিক একইভাবে তোমার বন্ধুর কাছে ট্রেনের ভেতরে যে দুটি আয়না আছে, সেই দুটি আয়নার মধ্যে প্রথম নিচের আয়নার মধ্যে যদি আলোটা পড়ে সেটা উপরে প্রতিফলিত হয়, আর উপরে আয়না থেকে আলোটা নিচের দিকে প্রতিফলিত হয়। অর্থাৎ আয়নাটা এমনভাবে সেট করা আছে, নিচের আয়না থেকে উপরে আলোটা যায়, আবার উপরে আয়না থেকে আলোটা নিচে যায়। এই পর্যন্ত আমাদের ওকে। এরপর আসো, আলো নিচ থেকে উপরে কিংবা উপর থেকে নিচে যেতে টি0 সময়ে ঘড়ির একটা ক্লিক হয়। অর্থাৎ এটাই তার ঘড়ি। তার ঘড়ি মানে তোমার বন্ধুর ঘড়ি। তাহলে তোমার বন্ধুর ঘড়ি, তোমার বন্ধুর ঘড়ির সিস্টেমটা কি? ঘড়ি তো তোমরা সবাই চেনো। মনে করি এটা একটা ঘড়ি, এই ঘড়ির মধ্যে 3টা কাঁটা থাকে। মনে করে একটা মিনিট, আরেকটা ঘন্টা, আরেকটা সেকেন্ড। তো আমরা জানি যে একটা ঘড়ির মধ্যে ক্লিক করে আওয়াজ করে শুধু সেকেন্ডের কাঁটাটা, আর এগুলো আস্তে আস্তে ক্রমানুসারে যায়। অথবা তুমি যদি আমাদের এই হাত ঘড়ির কথা বলো, সেখানেও কিন্তু সেকেন্ডের কাঁটাটা ক্লিক ক্লিক করে চলতে থাকে। 1 মিনিটে 60 বার কিন্তু ক্লিক আওয়াজটা হয়, যদিও এই ঘড়িতে আওয়াজ তেমন একটা হয় না। এক এক ঘড়ির ধরনটা এক এক রকম। তো তোমার বন্ধুর যে ঘড়িটা, সেখানে কি বলছে? আলো নিচ থেকে উপরে অথবা উপর থেকে নিচে যেতে টি0 সময়ে ঘড়ির একটা ক্লিক হয়। একটু খেয়াল করো, ঘড়ির একটা ক্লিক হতে, এখান থেকে এখানে একটা ক্লিক হতে আলোটা হয় নিচ থেকে উপরে যায়, নতুবা উপর থেকে নিচে হয়।
এই যে সময়টা, মনে করো আলোটা এখানে পড়লো, কোথায়, নিচের আয়নাতে পড়লো, একটু মনোযোগ দিয়ে দেখো, আলোটা নিচের আয়নাতে পড়লো, ঠিক আছে। এবার এই আলোটা প্রতিফলিত হয়ে কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। আলোটা প্রতিফলিত হয়ে যখন এখানে এসে পৌঁছাবে, তখন তোমার বন্ধুর ঘড়ির একটা ক্লিক হয়। আমি বলছি না যে 1 সেকেন্ড, সেকেন্ড কথাটাকে আজকে একটু দূরে রাখবো, কারণ আমরা আজকে যেটা করতে যাচ্ছি, তোমার ঘড়িতে মাপা সময় আর তোমার বন্ধুর ঘড়িতে মাপা সময় কিন্তু এক না, ঠিক আছে। বিজ্ঞানী আইনস্টাইনের সূত্রের এখানে স্পেশালিটি, এখানে বিশেষত্ব। ট্রেনটা যখন যাচ্ছে, ট্রেনের ভিতরেও তোমার বন্ধু ঘড়িটা মাপবে, আর তুমি স্টেশনে দাঁড়ায় একই সময়টা মাপবা, কিন্তু মজার বিষয়, তোমার বন্ধুর ঘড়ির সময় আর তোমার ঘড়ির সময় কখনো এক হবে না। বেসিক্যালি আমরা এই বিষয়টা প্রমাণ করতে যাচ্ছি যে তুমি স্টেশনে দাঁড়ায় আছো, তোমার ঘড়িতে যে সময়টা মাপতেছো, সেই সময়টা তোমার বন্ধু ভিব্যাগে যাওয়া ট্রেনের ভেতরে যখন মাপবে, তখন সেই সময়টা আর এই সময়টা কখনো এক হবে না। এটা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটা পরিবর্তিত রূপ, আমরা এটাই জানবো। সো একটু মনোযোগ দিয়ে দেখো, আবারও আসি আমরা। আলো নিচ থেকে উপরে কিংবা উপর থেকে নিচে, তুমি যদি নিচ থেকে উপরে চিন্তা করো, আবার উপর থেকে নিচেও চিন্তা করো, অসুবিধা নেই, কারণ আলোর ব্যাগটা সবসময় কিন্তু সমান, এটা আমরা জানি। কোনো একটা মাধ্যমে বা শূন্যস্থান আলোটা 3 লক্ষ কিলোমিটার ব্যাগে যায়। সো আলোর ব্যাগ নিয়ে কোনো টেনশন নাই। নিচ থেকে উপরেরটা হিসাব করলে হবে, অথবা উপর থেকে আলোটা নিচে পড়তেছে সেটাও হিসাব করলে হবে, যে কোনো একদিকের। এবং এই আলোটা যখন এখান থেকে এখানে আসবে, তখন তোমার বন্ধুর ঘড়িতে একটা ক্লিক হবে, অর্থাৎ একটা ক্লিকের শুরু শুরু তখন আলোটা এখান থেকে রিফ্লেক্ট হওয়া শুরু করলো, এখানে এসে আলোটা পৌঁছে গেল, একটা ক্লিক শেষ। অথবা বিপরীতভাবে যদি বলি, আলোটা এখান থেকে রিফ্লেক্ট হওয়া শুরু করলো, প্রতিফলিত হওয়া শুরু করলো, আস্তে 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 যখন এইখানে আসবে, হ্যাঁ, তখন একটা প্রতিফলন শেষ, এখান থেকে এখানে আলোটা এসে গেল। তার মানে তোমার বন্ধুর ঘড়িতে একটা ক্লিক, ওকে। এবং সেই সময়টাকে তারা ধরলো টি নট, অর্থাৎ তোমার বন্ধুর যে সময় সেটা হচ্ছে টি নট। আর টি নট সময়টা কি? টি নট সময়টা হচ্ছে আলোটা যখন নিচের আয়না থেকে উপরের আয়নাতে যাবে, অথবা আলোটা যখন উপরের আয়না থেকে নিচের আয়নাতে আসবে, যে কোনো একটা দিকের হিসাবটা যখন তুমি করবা অসুবিধা নাই, সেটাই হবে তোমার টি নট। সেই সময়টা হবে তোমার বন্ধুর ঘড়ির একটা ক্লিক। একটা ক্লিক মানে আবার কিন্তু টি নট, অর্থাৎ টি নট যেই কথা, একটা ক্লিক হতে অতিক্রান্ত সময় একই কথা। আর সেই সময়টা কিভাবে নির্ধারণ করবা? আলোটা যখন এই আয়না থেকে এখানে আসবে, অথবা অথবা উপর আয়না থেকে নিচে আসবে, হ্যাঁ, এই আলোটা এখান থেকে এখানে আসতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে টি নট। এবং তোমার বন্ধুর ঘড়িতে সেটা একটা ক্লিক। এবং তোমার বন্ধু কোথায় আছে এটাও মাথায় রাখতে হবে, ট্রেনের ভেতরে। আর আয়নাগুলো কিন্তু ট্রেনের ভিতরে। তো আমরা একটা দিক থেকে বলতে পারি তোমার বন্ধুও ভিবেগে গতিশীল, যে আয়না দুটা উপরে নিচে সেট করা আছে সেগুলো কিন্তু ভিবেগে গতিশীল। তার মানে এটা বলা যায় এই আয়নাগুলো কিন্তু স্থির, এই আয়না দুটা কিন্তু স্থির। কার সাপেক্ষে? তোমার বন্ধুর সাপেক্ষে। আমরা তোমার বন্ধুর টাইমটা বের করতেছি, একটা ক্লিকের যে সময়টা লাগবে সেই সময়টাই বেসিক্যালি আমরা বের করতে যাচ্ছি। তবে মনে রাখতে হবে তোমার বন্ধু কিন্তু ট্রেনের ভেতরে। আবার আয়না যে দুইটাকে আমরা এখন হিসাব করতেছি আর কি, আলোটা এখান থেকে এখানে যাবে বা এখান থেকে এখানে আসবে, সেই আয়না দুটো কিন্তু ট্রেনের ভেতরে আছে। এখন আলোটা এখান থেকে এখানে আসতে একটা ক্লিক সময় লাগবে, সেই একটা ক্লিকের সময় কত? দেখো সেই সময়টা হবে টি নট, যেহেতু বলছি আমরা সেই সময়টাকে টি নট। আমরা বলি না, বইতে বলা আছে একটা ক্লিক হতে, অর্থাৎ আলোটা এখান থেকে এখানে আসতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে তোমার টি নট। সেটা তোমার বন্ধুর ঘড়ির হিসেবে, ট্রেনের ভেতরে যে আছে তার হিসেবে। তো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে ব্যাক সমান সরণ বাই সময়। নিশ্চয় মনে আছে তোমাদের, ব্যাক সমান সরণ বাই সময়। এটা তোমরা কোথায় পড়েছো? বিজ্ঞানী নিউটনের যে গতি সূত্রগুলো ছিল সেখানে তোমরা নিশ্চয়ই পড়েছো প্রথম অধ্যায়ে। ব্যাগ ইকুয়াল টু সরণ বাই সময়, অথবা ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সরণ হচ্ছে এস বাই টি, ঠিক আছে। এবার টি সমান কি হবে তাইলে? টি সমান কি হবে? দেখো টি সমান হবে এস বাই ভি, অথবা এটাকে যদি আমরা অন্যভাবে চিন্তা করি এস ইকুয়াল টু ভিটি। দেখো এস ইকুয়াল টু ভিটি, কোনাকুনি গুণ করলে এস ইকুয়াল টু ভিটি, এই সম্পর্কটা আমরা জানি। যখন কোন একটা বস্তু সমবেগে চলে তখন সমবেগের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, এস ইকুয়াল টু ভিটি। অথবা এই সূত্রটা আসছে কোত্থেকে? ব্যাক সমান সরণ বাই সময়। তো ব্যাক সমান ভি, সরণ সমান এস, সময় সমান টি। এবার কি হলো তাহলে? টিটা যদি এখানে আসে একান্তরকরণ করো, ভিটি এখানে চলে আসবে, অর্থাৎ টি ইকুয়াল টু এস বাই ভি। অথবা অন্যভাবে যদি ডাইভার্ট করি, এস সমান ভিটি। আমরা অনেকভাবে লিখতে পারি।
তো এবার তাহলে আমরা টি সমান কি এস বাই ভি, এটা আমাদের প্রয়োজন, আমাদের সময়টা দরকার। তাহলে টি সমান এস বাই ভি। এখন দেখো এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, দূরত্বটা কত আমরা ধরছি এখান থেকে এই পর্যন্ত এইচ দূরত্ব, অর্থাৎ আলোটা যখন এখান থেকে এখানে যাবে, হ্যাঁ আলোটা যখন এখান থেকে এখানে যাবে অথবা এখান থেকে এখানে আসবে, তখন কিন্তু সে মোট দূরত্ব অতিক্রম করতেছে কত এইচ। তাহলে উপরে দিব আমরা এইচ, এই যে দূরত্ব, আর নিচে কি দিব ব্যাগ। এখন যাচ্ছে কি আলো যাচ্ছে, এখন আলোর ব্যাগটা অবশ্যই আমরা জানি আলোর ব্যাগটা হচ্ছে তোমার সি, তাহলে দূরত্ব বাই ব্যাগ সি। দেখো তাহলে আমাদের তোমার বন্ধুর যে সময় ঘড়ির যে একটা ক্লিকের সময় সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা কি টি নট ইকুয়াল টু এইচ বাই সি। আর সেটা বের করছি কিভাবে, আলোটা এই আয়না থেকে যখন এই আয়নাতে যাবে তখন কিন্তু সে এইচ দূরত্ব অতিক্রম করবে, এই যে এইচ উচ্চতা যেহেতু এইচ দূরত্ব অতিক্রম করবে। আর আলোটা যাচ্ছে কি ব্যাগে, সি ব্যাগে, কারণ আলোর ব্যাগ হচ্ছে সি, আর সি এর মান আমরা জানি 3 লক্ষ কিলোমিটার। এটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। তাহলে তোমার বন্ধুর যে হিসেব, ঘড়ির যে হিসেব, সেই হিসেবে একটা ক্লিক হতে যে সময় লাগবে সেই সময়টাকে যদি আমরা টি নট ধরি, সেই টি নটের মান কত এইচ বাই সি। এইচটা কোত্থেকে আসছে, এইচটা হচ্ছে আলো যে দুটি আয়নাকে অতিক্রম করবে সেই আয়না দুটির মধ্যবর্তী দূরত্ব, আর সিটা কোত্থেকে আসছে আলোটা যে ব্যাগে যাচ্ছে সেই ব্যাগ, অর্থাৎ দূরত্বকে যখন আমরা ব্যাগ দিয়ে ভাগ করব তখন কিন্তু সময়টা পেয়ে যাবো। এই সময়টা হচ্ছে তোমার বন্ধুর সময়। আমরা শেষের দিকে আসি, তাহলে টি নট সমান এইচ বাই সি, যেখানে সি হচ্ছে আলোর ব্যাগ। তুমিও ঠিক করলে তুমি স্টেশনে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের ভেতরে তাকিয়ে ক্লিকগুলো মাপবে। এবার তুমি চিন্তা করলা তোমার বন্ধু তো যখন বিষয়টা মাপলো যে একটা ক্লিকে কতক্ষণ সময় লাগে, তখন তোমার বন্ধুর একটা ক্লিক সমান আলোটা এখানে থেকে এখানে যাইতে যতক্ষণ সময় লাগে, এবং সেই সময়টা পেলাম কত আমরা এইচ বাই সি। এখন তুমি হিসাব করলা তোমার বন্ধু তো মাপতেছে ট্রেনের ভেতরে, তুমিও ট্রেনের বাইরে থেকে অর্থাৎ স্টেশনে দাঁড়িয়ে ভি ব্যাগে চলন্ত ট্রেনের ভেতরে যে ক্লিকগুলো হচ্ছে সেই ক্লিকগুলো মাপবা। এখানে হচ্ছে আসল প্যাচটা। এখন তুমি কিভাবে মাপবা দেখো, তুমিও ঠিক করলে তুমি স্টেশনে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের ভেতরে তাকিয়ে ক্লিকগুলো মাপবে। ট্রেনটি যেহেতু ভি ব্যাগে যাচ্ছে তাই তুমি অবশ্যই দেখবে তোমার ঘড়ির প্রথম ক্লিকটি যখন ঘটেছে সেই টি সময়ে উপরের আয়নাটি ভিটি দূরত্বে সরে গেছে। এখানে হচ্ছে আসল মজাটা, ঠিক আছে। ট্রেনটি যেহেতু ভি ব্যাগে যাচ্ছে, তুমি তো স্টেশনে বাইরে দাঁড়ায় আছো, তোমার বন্ধু কিন্তু কিসের ভেতরে ছিল, ট্রেনের ভিতরে ছিল। তো তোমার বন্ধু যখন তোমার বন্ধুর ঘড়ির হিসেবে টাইমটা মাপছে একটা ক্লিকের সময়, তখন কিন্তু আলোটা এখান থেকে এখানে যাচ্ছে। তোমার বন্ধু ট্রেনের ভেতরে, সবাই ট্রেনের ভিতরে, দুইটি আয়না ট্রেনের ভিতরে, তোমার বন্ধু ট্রেনের ভেতরে, তার মানে একে অন্যের সাপেক্ষে সবাই কিন্তু স্থির, তোমার সাপেক্ষে গতিশীল। কিন্তু ট্রেনটা যেহেতু ভি ব্যাগে যাচ্ছে, তোমরা সবাই ভি ব্যাগে যাচ্ছ, তো তোমার বন্ধুর হিসেবে জাস্ট এই এইচ দূরত্বটাকে সি দিয়ে যখন ভাগ করবা তখন কিন্তু তোমার বন্ধুর একটা ক্লিকের সময়টা চলে আসবে, টি নোটের মানটা। কিন্তু তোমার যে সময় সেটা কিন্তু এই টি নোটের সাথে কখনো মিলবে না, কারণ তোমার সাপেক্ষে ট্রেনটা কিন্তু গতিশীল, ভি ব্যাগে গতিশীল। তাহলে তুমি টাইমটা কিভাবে মাপবা তোমার? এখন তুমি যদি তোমার সেই সময়টা মাপতে যাও, অর্থাৎ তোমার বন্ধু ট্রেনের ভিতরে একটা ক্লিকের যে সময়টা মাপলো টি নোট, সেই সময়টা যদি তুমি মাপতে যাও, কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু এত সহজ থাকবে না, কারণ তুমি ট্রেনের বাইরে, তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো, কিন্তু তোমার বন্ধু আয়না সবগুলা কিন্তু কোথায়, ট্রেনের ভিতর আছে। তার মানে সবাই কিন্তু ভি ব্যাগে গতিশীল। এখন তারা বলে দিল ট্রেনটি যেহেতু ভি ব্যাগে যাচ্ছে, তাই তুমি অবশ্যই দেখবে তোমার ঘড়ির প্রথম ক্লিকটি যখন ঘটেছে সেই টি সময়ে উপরের আয়নাটি ভিটি দূরত্ব সরে গেছে। এখন তুমি যখন তোমার ঘড়ির দিকে তাকাবা, তখন তোমার ঘড়ির সেই সময়টা তুমি মাপতে যাবা, তখন দেখবে যে আলোটা যখন এখান থেকে প্রতিফলিত হওয়া শুরু করলো, আলোটা কোথায় যাচ্ছে, এখান থেকে এখানে যাবে। কিন্তু মনে রাখবা তোমার সাপেক্ষে কিন্তু ট্রেনটা গতিশীল, তোমার সাপেক্ষে ট্রেনটা গতিশীল। তোমার বন্ধুর টি নোট সময়টা মাপা আমাদের জন্য খুবই সহজ ছিল, যেহেতু সবাই ট্রেনের ভিতরে, তাদের সাপেক্ষে তারা স্থির, জাস্ট আমরা দূরত্বকে সি দিয়ে ভাগ করে দিলাম। কিন্তু তোমার ক্ষেত্রে এই সময়টা মাপা কিন্তু এত সহজ না। তো তোমার ক্ষেত্রে যে কাজটা হবে, তোমার সময়টাকে আমরা টি ধরলাম, সাপোজ কথার কথা আমরা টি ধরলাম তোমার সময়টাকে। এখন তোমার সময়টা কিভাবে মাপবো, এখন একটু দেখো, এখান থেকে আলোটা কি হলো, প্রতিফলিত হলো। মনে করো একটু আগে যেভাবে আলোটা নিচ থেকে প্রতিফলিত হয়েছে, তুমি যখন স্টেশনে দাঁড়ায় আছো ট্রেনের ভিতরে, মনে করো আলোটা প্রতিফলিত হওয়া শুরু করলো, সাপোজ এখান থেকে প্রতিফলিত হওয়া শুরু করলো। এখন তোমার সময় লাগছে কত, টি।
এখন এই টি সময়ে ট্রেনটা কিন্তু ভি ব্যাগে গতিশীল, ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে থাকবে না, ট্রেনটা কিন্তু ভি ব্যাগে যাচ্ছে। এখন টি সময় পর, টি সময়ের মান যতই হোক, একেবারে 0.1 সেকেন্ড টাইম হোক, তারপর এই নির্দিষ্ট সূক্ষ্ম সময়ে কিন্তু ট্রেনটা তোমার সাপেক্ষে কিন্তু অনেক দূরে চলে যাবে। তোমার বন্ধুর সাপেক্ষে কিন্তু সব কিছু স্থির ছিল, যেহেতু তোমার বন্ধু ট্রেনের ভিতরে ছিল, এগুলো ট্রেনের ভিতরে ছিল, কিন্তু তোমার সাপেক্ষে তুমি যখন তোমার সময়টাকে যখন একটা ক্লিকের সময়টাকে যখন তুমি টি ধরবা, এই টি সময়ে যখন তুমি আলোটা এখান থেকে রিফ্লেক্ট হওয়া শুরু করলো, তখন এই টি সময়ের মধ্যে ট্রেনটা কিন্তু তোমার থেকে ভি ব্যাগে গতিশীল থাকবে। এখন এই টি সময়ে ট্রেনটা কিন্তু কতটুকু চলে যাবে সেটা একটু হিসাব করি। আমরা জানি এস ইকুয়াল টু কি ভিটি, এস ইকুয়াল টু ভিটি। ভিটি কেন? যেহেতু ট্রেনটা ভি ব্যাগে গতিশীল, আর তোমার ঘড়িতে ক্লিক হতে সময় লাগছে কতক্ষণ? টি সময়। তো টি সময়ে কিন্তু টি সময় লাগছে কোত্থেকে কোথায় যেতে? আলোটা এখান থেকে এখানে আসতে, আলোটা এখান থেকে এখানে আসতে তোমার টি সময় লাগছে। তো টি সময়ে কিন্তু তোমার সাপেক্ষে গাড়িটা বা ট্রেনটা কিন্তু স্থির থাকবে না। তোমার বন্ধুর সাপেক্ষে সব কিছু স্থির ছিল, কিন্তু তুমি যখন ঘড়ির দিকে তাকালা, যে টি সেকেন্ড টাইমটা মাপতেছো, এই টি সেকেন্ডে কিন্তু ট্রেনটা অলরেডি কিছু দূর চলে গিয়েছে, যেহেতু ট্রেনটা ভি ব্যাগে গতিশীল। কতটুকু যাবে সেটার হিসাব আমরা করতে পারি, যে আমরা জানি এই সময়ে ট্রেনটা কতটুকু চলে যাবে। ট্রেনটা মনে করো, সাপোজ আমরা এই দুইটা আইনের কথা বাদ দিলাম, এগুলো তোমার বন্ধুর হিসাবে আমরা মনে করে চিন্তা করলাম। আমরা এখানে আরও দুইটি আইনে চিন্তা করলাম। ধর এগুলো ট্রেনের ভিতরে, এখন আলোটা এখান থেকে রিফ্লেক্ট হওয়া শুরু করলো, চলন্ত ট্রেনটা কিন্তু চলন্ত। যখন আলোটা এখান থেকে রিফ্লেক্ট হওয়া শুরু করলো, যেহেতু তোমার ঘড়িতে টি সেকেন্ড সময়, তো টি সেকেন্ডে কী হবে জানো? এই আয়নাটা আর এখানে থাকবে না, আয়নাটাও ততক্ষণে কিছু দূর চলে যাবে। আলোটা এখান থেকে রিফ্লেক্ট হওয়া শুরু করলো, কিন্তু তোমার ট্রেনটা কিন্তু তোমার সাপেক্ষে, আমি বারবার বলতেছি তোমার সাপেক্ষে কিন্তু ট্রেনটা চলমান। তো আলোটা যখন এখান থেকে যাত্রা শুরু করলো, যদি আলোটা অনেক দ্রুত বেগে যায়, ট্রেনটা কিন্তু তার আগের জায়গায় থাকবে না কখনো। তো ট্রেনটা সামনের দিকে যাচ্ছে, কথার কথা ট্রেনটা মনে করো এখান থেকে এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা অতিক্রম করে এখানে চলে আসলো, এখানে চলে আসলো কতক্ষণে? টি সময়ে। যেহেতু ট্রেনটা ভি ব্যাগে যাচ্ছে, তো টি সময়ে যখন তুমি দূরত্বটা হিসাব করবা, তখন ট্রেনটা অলরেডি ভিটি দূরত্ব অতিক্রম করে ফেলছে। যেহেতু আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, ভিটি হচ্ছে ব্যাগ, যেহেতু ট্রেনটা ব্যাগে ভি ব্যাগে যাচ্ছে, আর টিটা হচ্ছে তোমার সময়, তোমার ঘড়িতে প্রাপ্ত সময়। তো তার মানে আমরা বলতে পারি আয়নাটি এখানে ছিল ট্রেনের ভিতরে, তোমার সাপেক্ষে আলোটা যখন রিফ্লেক্ট হওয়া শুরু করলো তখন টি সময় লাগছে, আর ট্রেনটা যেহেতু ভি ব্যাগে সামনের দিকে যাচ্ছে, এই টি সময়ের ভিতরে ট্রেনটা অলরেডি এখান থেকে এখানে চলে আসছে, এই যে আয়নাটি এখানে চলে আসছে। এটা হচ্ছে প্রথম আয়না। আলোটা যখন রিফ্লেক্ট হওয়া শুরু করলো 0 সেকেন্ড সময়ে, যখন আলোটা রিফ্লেক্ট হওয়া শুরু করলো তখন আয়নাটি এখানে ছিল। এখন তোমার ঘড়িতে একটা ক্লিক হতে টি সেকেন্ড সময় লাগছে, টি সেকেন্ডে কিন্তু এই আয়নাটা আর এখানে থাকবে না, ট্রেনটা যেহেতু চলমান তখন কিন্তু এখানে চলে আসছে। এখন আয়নাটা, নিচের আয়নাটা যখন এখানে থাকবে, উপরের আয়নাটা কিন্তু আর এখানে থাকবে না, সেও কিন্তু লম্ব বরাবর থাকবে, কারণ আয়না দুটি কিন্তু স্থির ছিল। ট্রেনটা যেহেতু তোমার টি সময়ে এখানে চলে আসছে, তার মানে ততক্ষণে উপরে আয়নাটা এখানে থাকবে, তার মানে আলোটা এখান থেকে আর সোজা যাবে না, তখন আলোটা যাবে এখান থেকে ঠিক এই বরাবর। এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ ওই যে তোমার একটা ক্লিক হতে টি সেকেন্ড সময় লাগছে, টি সেকেন্ড সময়টা যতই কম হোক, একবার ক্ষুদ্র একটা টাইম, তারপরও কিন্তু ট্রেনটা যেহেতু বিভাগে গতিশীল ছিল, ততক্ষণে এই ক্ষুদ্র টি সেকেন্ড সময়ে ট্রেনটা কিন্তু এখান থেকে এখানে চলে আসছে, অর্থাৎ নিচের আয়নাটা এখান থেকে এখানে আসছে, তখন কিন্তু এই বরাবর লম্ব বরাবর কিন্তু উপর আয়নাটা থাকবে। তার মানে আলটিমেট যে হিসাব, আলোটা কিন্তু এখান থেকে এখানে যায়নি, তোমার বন্ধুর ক্ষেত্রে কিন্তু এখান থেকে এখানে গিয়েছে, আর তোমার ক্ষেত্রে আলোটা কিন্তু এখান থেকে এখানে যেত, কিন্তু ততক্ষণ আয়নাটা টি সময় যেহেতু হয়ে গিয়েছে, তখন উপর আয়নাটা অলরেডি চলমান ছিল, এই আলোটা এদিকে যাওয়ার বদলে এখানে একটু কি তির্যকভাবে এখানে যাবে। এখন এটাকে যদি আমরা একটু সমকোণী ত্রিভুজ কল্পনা করি, এখন তোমার সময়টা কি হবে? আমরা আগের সূত্রটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে দূরত্ব বাই ব্যাগ। এখন এখানে দূরত্ব কত ছিল একটু চিন্তা করো, তোমার বন্ধুর বেলায় ছিল এখান থেকে এই পর্যন্ত সোজাসুজি এই দূরত্ব, কিন্তু তুমি যেহেতু ট্রেনের বাইরে আছো, তোমার ক্ষেত্রে কিন্তু দূরত্বটা আর এটা থাকবে না, কারণ আলোটা যখন রিফ্লেক্ট হওয়া শুরু করলো, রিফ্লেক্ট হতে হতে টি সেকেন্ড সময় দিয়ে দিছ, টি সেকেন্ডে কিন্তু নিচের আয়নাটা ততক্ষণে ট্রেনটা এখান থেকে এখানে চলে এসছে, তখন উপর আয়নাটা এখানে এসে গেছে,
তার মানে তোমার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কিন্তু এটা। এখন এই দূরত্বটা কত? এইখানে যদি দূরত্বটা h হয়, এটা hটা স্বাভাবিক, কারণ এইখানে দূরত্বটা h ছিল, এইখানে দূরত্বটা h ছিল। তার মানে এটা যদি h দূরত্ব হয়, এটু কিন্তু h দূরত্ব হবে। আর এই দূরত্বটা কত দেখো, vt, s = vt, অর্থাৎ t সময়ে v বেগে যদি যায়, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কিন্তু vt হবে। এখন আমরা এই দূরত্বটা মাপতে পারি। কিভাবে মাপতে পারি? আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমরা এখান থেকে এ পর্যন্ত অতিক্রান্ত দূরত্বটা আমরা বের করে ফেলতে পারবো, কারণ আলোটা কিন্তু এখান থেকে এখানে যায়নি। তোমার বন্ধুর ক্ষেত্রে এখান থেকে এখানে গিয়েছে, বাট তোমার ক্ষেত্রে আলোটা এখান থেকে এখানে গিয়েছে। তো এখানে কি হবে দেখো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখন অতিভুজ স্কোয়ারের মানটা নাই, লম্বের মান দাও, এটাকে আমরা লম্ব ধরি, h স্কোয়ার প্লাস ভূমিটা কি ভিটি, ভিটি স্কোয়ার, তাহলে এস স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার। এবার এটাকে যদি আমরা রুট করি, আমাদের তো অতিভুজ দরকার, এখান থেকে এ পর্যন্ত অতিক্রান্ত দূরত্বটা দরকার, তাহলে এই মানটা কত আসবে? এই মানটা আসবে তোমার স্কোয়ার রুটে কাটা, আর থাকতেছে কি রুট ওভার, দুই পাশে রুট হবে, এই পাশেও রুট হবে, এই পাশেও রুট হবে, তাহলে এখানে থাকতেছে এস স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার। তার মানে আমরা এটা পেয়ে গেলাম, এই মানটা কি এস স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার। আমাদের এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ আলোটা এখান থেকে এখানে গিয়েছে, হ্যাঁ, এবং এই দূরত্বটা কত, রুট ওভার এস স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার, এবং আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এটা বের করলাম। এবার একটু বইয়ের দিকে যদি তাকাও, তোমার কাছে মনে হবে ঘড়ির ক্লিক হওয়ার সময় আলো যে দূরত্ব অতিক্রম করেছে, তোমার ঘড়িতে ক্লিক হওয়ার সময় কিন্তু টি সময় লাগছে, এই টি সময়ে আলোটা যে দূরত্ব অতিক্রম করেছে সেটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী সেটা হচ্ছে রুট ওভার এস স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার। এই যে আমরা বের করলাম অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, স্কোয়ার রুট কাটা, রুট করলাম উভয় পাশে, স্কোয়ার রুট কাটা, অতিভুজ স্কোয়ার সমান শেষ পর্যন্ত এটা থাকবে। এই মানটা হচ্ছে আলোর অতিক্রান্ত দূরত্ব, ট্রেনের ভিতরে অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ তুমি যখন বাইরে থেকে মাপবা স্টেশনে দাঁড়াই, তখন আলোটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে। আর তোমার বন্ধু যখন মাপবে, তখন তোমার বন্ধু তো ট্রেনের ভিতরে ছিল, তার মানে সবাই স্থির, ট্রেনটা যদিও গতিশীল কিন্তু ট্রেনের সাপেক্ষে আইনের স্থির, আইনের সাপেক্ষে তোমার বন্ধু স্থির, তখন কিন্তু জাস্ট h/c। তো এখন যদি আমরা তোমার সময়টা কত সেটা বের করি, তাহলে আমরা লিখব দূরত্ব বাই বেগ। দূরত্ব কত ছিল, h স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার, আর ব্যাগটা হবে সবসময় c, কারণ বিজ্ঞানী আইনস্টাইনের মতে আলোর ব্যাগটা কখনো চেঞ্জ হয় না, সবসময় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে কিন্তু ওরা দৌড়ায়, আলোর ব্যাগটা কখনো চেঞ্জ হবে না। তো সেই হিসাবে আমরা বলতে পারি তোমার বন্ধুর একটা ক্লিক টি নট সমান, সেই সময়টাকে টি নট ধরলে h/c, এইচটা ছিল তোমার উচ্চতা আর সিটা হচ্ছে আলোর ব্যাগ। আর তোমার ঘড়িতে একটা ক্লিক সমান কত, টি সমান রুট ওভার এস স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই সি। অর্থাৎ এখানেও দূরত্ব বাই ব্যাগ, এখানেও দূরত্ব বাই ব্যাগ, কিন্তু এখানে দূরত্বটা এরকম আসার কারণ কি, ওই যে তোমার টি সময় লাগছে তোমার ঘড়িতে, সেই টি সময় তোমার সাপেক্ষে ট্রেনটা কিন্তু ভিটি দূরত্ব চলে গেছে, এই কারণে আলোটা এখান থেকে আর এখানে পৌঁছাইতে পারে নাই। যেহেতু ট্রেনটা একটু ভিটি দূরত্ব চলে গেছে, তখন উপর আয়নাটাও কিন্তু আর আগের জায়গায় নাই, সেটা কিন্তু ভিটি দূরত্ব চলে গেছে নিচের দিক থেকে, তখন আলটিমেটলি আলোটা যাবে এখান থেকে এখানে। তো সেটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে বের করলাম, এবং দিন শেষে যেটা জানলাম তোমার বন্ধুর টি নট সমান এত আর তোমার টি সমান এত। এবার আমরা পিছনের দিকে একটু যাই। আচ্ছা, এরপরে কিছু গাণিতিক হিসাব করছে তারা, এই হিসাবগুলো আমরা একটু দেখাই, সেসবগুলো আমরা একটু দেখাই। তো আমরা একটা কাজ করি, এই যে প্রথম তোমার বন্ধুর যেই সময়টা লাগছে একটা ক্লিকের, সেটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। এবার আমরা এখানে একটু কাজ করব, এখানে আমরা উভয় পক্ষে স্কোয়ার করি। দেখো আমরা এই রুটটা একটু তুলে দিচ্ছি এটা থেকে আর কি, অর্থাৎ তোমার সময় যেটা সেখানে একটু কাজ করব। তো উভয় পক্ষে যখন স্কোয়ার করব, উপরে থাকবে টি স্কোয়ার বাই সি স্কোয়ার, আরেকটু যখন বাড়াবো লাইনটাকে, এস স্কোয়ার আমরা লিখতে পারি, এটাকে যদি ভাঙ্গাই এস স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার বাই সি স্কোয়ার। তুমি দেখো এই লাইনটা আর এই লাইনটা কিন্তু একই, দেখো না, এস স্কোয়ার বাই আমরা সি স্কোয়ার একবার লিখলাম, আরেকবার ভি স্কোয়ার টি স্কোয়ার বাই সি স্কোয়ার লিখলাম, অর্থাৎ এই দুটাকে যদি লসাগু করো আবার কিন্তু এটা চলে আসবে, অর্থাৎ জাস্ট আমরা ভেঙে লিখলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে উপরে এবং নিচে স্কোয়ার আছে, এটাকে আমরা অন্যভাবে একটু লিখতে পারি, বা টি স্কোয়ার সমান
এইচ বাই সি হোল স্কোয়ার লিখতে পারি, এইচ বাই সি হোল স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার আমরা একটা কাজ করব, দেখো টি স্কোয়ার সমান এইচ বাই সি, দেখো 1 নং সমীকরণে এইচ বাই সি সমান কী ছিল, টি নট ছিল। এইচ বাই সি এর পরিবর্তে আমরা টি নট স্কোয়ার বসাই দিব প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন দেখো বইয়ের মতো একটা ইকুয়েশন চলে আসছে। তো আমরা কিভাবে করলাম, প্রথমত তোমার বন্ধুর সময়টাকে 1 নং সমীকরণ দিলাম, আর তোমার সময় আসছে কি টি সমান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টি স্কোয়ার বাই সি। আমরা উভয়পক্ষে স্কোয়ার করলাম, বর্গ করলাম, বর্গ করার পর রুটটা চলে গেল, এটা থাকলো, নিচে সি স্কোয়ার হলো। এরপরে সি স্কোয়ার দিয়ে এস স্কোয়ার একবার লিখলাম প্লাস এটাকে দিয়ে সি স্কোয়ার একবার লিখলাম। এরপর আমরা স্কোয়ার যেহেতু উপরে নিচে আছে, এই মানটা বসানোর বিষয়টাকে মাথায় রেখে এই স্কোয়ার দুটাকে আমরা হোলে নিয়ে আসলাম। তাহলে এইচ বাই সি সমান আমরা 1 নং ব্যবহার করে এখানে কি পেলাম, টি নট পেলাম। এখন এখানে যদি আমরা আরেকটু কাজ করি, একটু দেখো, আমরা এটা মুছে ফেলি, আমরা চাইলে আরেকটু কাজ করতে পারবো। দেখো আমরা এটাকে একটু বামে নিয়ে আসি, টির সাথে মিল রেখে, টি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান টি নট স্কোয়ার, বা দুটা থেকে টি স্কোয়ার কমন নাও, টি স্কোয়ার কমন নিলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান টি নট স্কোয়ার। তাহলে আমরা আরেকটা লাইন জাস্ট বাড়াবো, টি স্কোয়ার সমান টি নট স্কোয়ার ডিভাইডেড বাই এটাকে নিচে নিয়ে যাব, এখানে কমন নিলাম টি স্কোয়ার কমন, এখানে থাকবার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তারপর আমরা টি স্কোয়ার এবং 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা গুণাকার আছে, ডান পাশে আসলে ভাগ হবে। তারপর আমরা শেষ পর্যন্ত যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে টি স্কোয়ার সমান টি নট স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা পাইছি। এখন আমরা চাইলে যদি বইয়ের ইকুয়েশনটার মতো করতে চাই, তাহলে উভয় পাশে স্কোয়ারটা বাদ দেওয়ার জন্য রুট করব, আমরা রুট করলাম টি নট স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এরপর স্কোয়ার রুটে কাটা, সুতরাং টি সমান স্কোয়ার রুটে কাটা টি নট, আর নিচে থাকবে শুধু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাই বইতে আছে, দেখো টি সমান টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন আমরা বইয়ের দিকে যদি একটু তাকাই, এই নিরীহ সমীকরণটি আমাদের পরিচিত জগৎকে পুরোপুরি ওলটপালট করে দিয়েছে। সমীকরণটা দেখতে খুবই নিরীহ মনে হচ্ছে, দেখো টি ইকুয়াল টু টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা নাকি নিরীহ একটা সমীকরণ, অথচ এই সমীকরণটা পুরো পৃথিবীকে উল্টাপাল্টা করে দিয়েছে। সেটা আমরা একটু পরেই জানবো। আবার মনে করিয়ে দেই, এখানে টি হচ্ছে তোমার ঘড়িতে মাপা সময়, আর টি নট হচ্ছে তোমার বন্ধুর ঘড়িতে মাপা সময়। টি এবং টি নটের লাস্ট পর্যন্ত যেই ইকুয়েশনটা আমরা পেলাম, টি সমান টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে এই টিটা ছিল কিন্তু তোমার ঘড়িতে মাপা সময়, আর টি নটটা ছিল তোমার বন্ধু যে ট্রেনের ভিতরে বসেছিল তার মাপা সময়, এক ক্লিকের সময়। এটা হচ্ছে তোমার বন্ধুর সময়, এটা হচ্ছে তোমার একটা ক্লিকের মাপা সময়। তুমি স্থির দাঁড়িয়ে আছো এবং তোমার বন্ধু ভিবেগে যাচ্ছে, শুধুমাত্র এইটুকুই পার্থক্য, ঠিক আছে? একই সময় হওয়ার কথা ছিল, কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে। এটা কিভাবে হয়ে যাচ্ছে, বিজ্ঞানী আইনস্টাইন সবার আগে এই বিষয়টা মাথায় আনছে যে তুমি যখন ট্রেনের ভিতরে থাকবা তখন তোমার একরকম সময় আসবে, আরেকজন যদি ট্রেনের বাইরে থেকে স্টেশনে দাঁড়ায় একই সময়টা মাপে, দুইটা সময় কখনো একই রকম হবে না। এখানে ভি এর মান কম হলে টি এবং টি নটের মাঝে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু যদি আলোর বেগের কাছাকাছি হয় তাহলে সম্পূর্ণ অন্য ব্যাপার ঘটতে থাকে। অর্থাৎ ভি এর মান কম হলে, ভিটা হচ্ছে ওই যে ব্যাগ, শুরুতে যে ট্রেনটা গিয়েছিল ভি ব্যাগে, তো সেই ভি ব্যাগের মানটা যদি খুবই কম হয়, তোমার ঘড়িতে মাপা সময় এবং ট্রেনের ভিতরে থাকা তোমার বন্ধুর ঘড়িতে মাপা সময় কিন্তু একই হওয়ার কথা। যদি ভি এর মানটা কম হয়, অর্থাৎ ট্রেনটা মনে করো আস্তে আস্তে যাচ্ছে, তখন তোমার যে সময়টা আসবে তোমার বন্ধুর ঘড়িতেও একই সময়টা আসার কথা। কিন্তু যদি আলোর বেগের কাছাকাছি হয় তাহলে সম্পূর্ণ অন্য ব্যাপার ঘটতে থাকে, ঠিক আছে? অথবা এখান থেকে চিন্তা করতে পারো, ভি এর মান যত কম হবে, এই যে ইকুয়েশনটা দেখো, এই ভি এর মান এখানে যত কম হবে, আমরা জানি একটা ভাগফল বা একটা অনুপাতের উপরের সংখ্যাটা যত কম থাকবে, এখানে ভাগফলটা কি তত বড় হবে। একটু খেয়াল করো, উপরের সংখ্যা একটা ভাগ অঙ্কের মধ্যে ধরো নিচে 5, উপরের সংখ্যাটা 6 হলে যে ভাগফলটা আসবে, যদি 7 হয় ভাগফলটা আরেকটু বড় আসবে। অর্থাৎ উপরের সংখ্যা যত কম ভাগফলটা তত কম হয়। তার মানে এই ভি এর মান যত কম তত ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের মানটা তত কি আসবে, কম আসবে। অর্থাৎ ভাগফলের মানটা কম আসবে, আর ভাগফলের মান যত কম হবে তত 1 থেকে এটাকে বিয়োগ করলে 1 এর কাছাকাছি থাকবে। অর্থাৎ 1 বিয়োগ
এই মানটা যত কম হবে তত ভালো। মনে করে একদম 0.1 আসছে, তার মানে 1 বিয়োগ 0.1 যে কথা 1 প্রায় একই কথা, হ্যাঁ অনেকটা কাছাকাছি। কিন্তু এই মানটা যদি তোমার 0.5 আসে তখন কিন্তু 1 থেকে এই মানটা অনেক বড়, তখন বিয়োগ করলে কিন্তু 0.5 হয়ে যায়। কিন্তু এই মানটা যত কম থাকবে ততই কিন্তু বিয়োগফলটা 1-এর কাছাকাছি থাকবে। আর 1-এর কাছাকাছি থাকা মানে 1কে রুট করলে 1 হবে, তার মানে টি আর টি নট, এখানে শুধু আর টি নট পড়ে থাকবে। এটা যদি শূন্যের কাছাকাছি কোনো মান হয় তখন এখানে 1 বিয়োগ 0, তাহলে 1 থাকবে, 1কে রুট করলে 1, 1-এর আর দাম নাই, টি আর টি নট প্রায় কাছাকাছি থাকবে, ঠিক আছে। কিন্তু এই মানটা যদি বড় হয় তখন কিন্তু 1 থেকে সেটা বিয়োগ হবে, বিয়োগ করলে এখানে ব্যবধান হয়ে যাবে। তার মানে ভি এর মান যত কম এই ভাগফলটা তত কম আসবে। কম আসলে লাভ হচ্ছে 1 থেকে সেই মানটা বিয়োগ করলে তেমন একটা ইফেক্ট আসবে না, 1-এর কাছাকাছি থাকবে। তখন 1কে রুট করলে কিন্তু প্রায় 1-এর কাছাকাছি থাকবে, তার মানে টি আর টি নট প্রায় সেম কথা হবে। অর্থাৎ ভি এর মান যত কম হবে ততই টি এবং টি নটের মানটা সেম সেম থাকবে। কিন্তু ভি এর মান যত বাড়বে অর্থাৎ উপরে মানটা তত বেড়ে যাবে, এখানে ভাগফলটাও বড় হবে, তখন 1 থেকে এটা বিয়োগ করলে ভিন্ন একটা মান আসবে, এবং মান আসার কারণে এই পুরো টি এবং টি নটের মধ্যে কিন্তু একটা ব্যবধান হয়ে যায়। এই জন্য তারা বলল ভি এর মান কম হলে টি এবং টি নটের মাঝে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু যদি আলোর ব্যাগের কাছাকাছি হয় তাহলে সম্পূর্ণ অন্য ব্যাপার ঘটতে থাকে। যেমন যদি ভি সমান 0.99 সি হয়, এটা একটু বোঝাই। যদি ভি এর মান আলোর ব্যাগের কাছাকাছি হয়, একটু খেয়াল করো, ভি এর মান যদি কম হয় কোনো অসুবিধা নাই, কিন্তু ভি এর মানটা যদি ভি এর মান বলতে ট্রেনটা যে ব্যাগে যাচ্ছে সেই ব্যাগটা আর কি, সেই ব্যাগটা যদি আলোর ব্যাগের কাছাকাছি হয়, আলটিমেটলি আমরা সমীকরণটা কি পাইছি একটু লিখি আবার। উপরে টি নট, নিচে হচ্ছে তোমার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন কোনো কারণে যদি রুট ওভার 1 মাইনাস ভি এর মানটা কি 0.99 সি নাকি, একটু দেখি আমি আবারও বইতে। ওরা বলছে ভি এর মান যদি 0.99 সি, 99 সি মানে সিটা হচ্ছে আলোর ব্যাগ, সি এর মান হচ্ছে আলোর ব্যাগ, তো সিটা হচ্ছে আলোর ব্যাগ, তো 1 সি হলে আলোর ব্যাগ আর কি, তাহলে 0.99 হলে প্রায় 1-এর কাছাকাছি, একদম পুরোপুরি আলোর ব্যাগের সমান ধরে নাই। 0.99 মানে 1-এর প্রায় সেম সেম, আলোর ব্যাগ থেকে একটু সামান্য দূরে, তো 0.99 সি। তো আলোর ব্যাগের কাছাকাছি যদি ট্রেনের ব্যাগটা হয় তখন কি হবে দেখো, তো এখানে সি স্কোয়ার দাও, এখানেও সি স্কোয়ার দাও, কি দাঁড়ায় তাহলে। এবার আমরা একটু হিসেব করি, যেহেতু ওরা বলছে ভি এর মানটা যদি অনেকটা সি এর মানের কাছাকাছি হয় তখন কি দাঁড়ায়, তখন টি সমান হবে উপরে টি নট, নিচে হবে তোমার রুট ওভার 1 মাইনাস এখানে সি স্কোয়ার, সি স্কোয়ার সি স্কোয়ার কাটা, নিচে সি স্কোয়ার উপরে সি স্কোয়ার কাটা, আর থাকবে 0.99 স্কোয়ার, ঠিক আছে। এখন এই হিসাবটা কত হবে, আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নেই আমি হিসাব করে রেখেছি। তো যদি তুমি রুট দিয়ে রুট করো 1 মাইনাস এত দিয়ে এটাকে রুট করো তখন আসবে তোমার 0.14167, ঠিক আছে। এই কাজটা করার পর নিচের, এবার উপরে যে তোমার 1 আছে 1কে যদি এত দিয়ে ভাগ করো তখন আসবে টি সমান 7.0883 গুণ টি নট, অথবা এটা যেহেতু প্রায় 7-এর কাছাকাছি, তো এটাকে আমরা 7 হিসেবে কল্পনা করি, টি সমান 7 টি নট, এবং বইতে কিন্তু এটাকে 7 টি নট হিসেবেই চিন্তা করছে। এখন দেখো তাহলে কি দাঁড়ালো, টি সমান 7 টি নট, অর্থাৎ টি নটটা ছিল তোমার বন্ধুর সময়, আর টিটা ছিল কি, টিটা ছিল তোমার সময়, আর ট্রেনটা আগে ছিল ভি ব্যাগে, এখন ভি ব্যাগটা যদি আলোর ব্যাগের কাছাকাছি হয়, এই মানটা কখন আসবে, যখন ট্রেনটা আলোর ব্যাগের কাছাকাছি সময় ধরে যেতে থাকবে, তখন কিন্তু শেষ পর্যন্ত কি আসবে, টি সমান 7 টি নট, অর্থাৎ তোমার বন্ধুর ঘড়িতে সময় যেটা সেটাকে যদি 7 দিয়ে গুণ করো তোমার সময়ের সমান হবে। কখন এটা, যখন ট্রেনটা 0.99 সি ব্যাগে যেতে থাকবে, গতিশীল থাকবে, অথবা আলোর ব্যাগের কাছাকাছি কোনো ব্যাগ নিয়ে চলতে থাকবে। এখানে 0.99 সি বলছে, তুমি যদি 0.88 সি অথবা 0.91 সি অর্থাৎ 1 সির কাছাকাছি কোনো মান ধরে ট্রেনটাকে গতিশীল চিন্তা করো, তখন 7 না আসলেও 7-এর কাছাকাছি কোনো মান আসবে। এবার দেখো এখানে যেটা বলা আছে, অর্থাৎ তোমার বন্ধু যদি 0.99 সি ব্যাগে গতিশীল একটা ট্রেনে 10 বছর কাটায় তাহলে তার বয়স বাড়বে ঠিক 10 বছর। এটার মানে কি, তোমার বন্ধু যেটা ছিল ট্রেনের মধ্যে, যদি ট্রেনটা কত ব্যাগে যায় 0.99 সি ব্যাগে যায়, অর্থাৎ আলোর ব্যাগের একটু কম ব্যাগে ট্রেনটা গতিশীল থাকে, তখন তোমার বন্ধু যদি 10 বছর
তোমার বন্ধুর বয়স যদি 10 বছর হয়, তোমার বয়স কত হবে দেখো, হিসাব করো। 7 গুণ 10, 7 10 70, ঠিক আছে? অর্থাৎ তোমার বন্ধুর বয়স হবে 10-এর ভিতরে মাত্র 10 বছর, আর একই সময়ে তোমার ঘড়িতে সে সময়টা হয়ে যাবে 70 বছর। অর্থাৎ তুমি 70 বছরে বৃদ্ধ হয়ে যাবা, আর তোমার বন্ধু ট্রেনের মধ্যে মাত্র 10 বছর কাটিয়ে আসবে। এটা কখন সম্ভব? যদি ট্রেনটা শুধুমাত্র আলোর গতির কাছাকাছি কোনো ব্যাগে যদি গতিশীল থাকে, তখন এটা পসিবল। তোমার বন্ধুর বয়স যেখানে 10 বছর, তখন সেখানে তোমার বয়স হবে 7 10 70, যদি ট্রেনটা আলোর কাছাকাছি কোনো ব্যাগে গতিশীল থাকে। আচ্ছা, অর্থাৎ তোমার বন্ধু যদি 0.99 ব্যাগে গতিশীল একটা ট্রেনে 10 বছর কাটায়, তাহলে তার বয়স বাড়বে ঠিকই 10 বছর, কিন্তু একই সময়ে তোমার বয়স বাড়বে 7 10 70 বছর। 15 বছরে রওনা দিয়ে সে 25 বছরের যুবক হিসেবে ফিরে এসে দেখবে তুমি 15 বছরে শুরু করে এর মাঝে 85 বছরে থুতথুরে বুড়ো হয়ে গেছো। তাহলে তোমার বন্ধুর বয়স যখন 15 বছর, তখন তোমার বন্ধু ট্রেনটাতে উঠলো, আলোর ব্যাগে ট্রেনটা চলতে থাকলো, এবং সে যখন তোমার বন্ধু যখন তোমার বন্ধুর ঘড়িতে 10 বছর কাটানোর পর তোমার দিকে একটু তাকাবে, বা কোনো কারো যদি তোমাদের মধ্যে কানেকশান হয়, তখন দেখবে যে তুমি অলরেডি, তোমারও ছিল 15 বছর ট্রেন ওঠার সময়, কিন্তু তোমার 70 বছর বের হয়ে যায় 85 বছর, অলরেডি তুমি বুড়া হয়ে গেছো। যদি ট্রেনটা আলোর কাছাকাছি ব্যাগে যায়, অর্থাৎ 0.99 ব্যাগে যায়, তখন এই সমীকরণ অনুযায়ী কি আসে? T = 70 নট। অর্থাৎ তোমার বন্ধুর বয়স যখন 10 বছর, তখন তোমার বয়স হবে 70 বছর, ঠিক আছে? যেহেতু 15 বছরে রওনা দিছে, তোমার বন্ধু ট্রেনের মধ্যে 10 বছর ছিল, তা 10 আর 15 25 বছর তোমার বন্ধুর, আর তোমার ওই সময় বয়স হয়ে যাবে 70 + 15 অর্থাৎ 85 বছর। তোমার তুলনায় তোমার বন্ধু বিভাগে যাচ্ছে, কিন্তু তোমার বন্ধুর তুলনায় তুমিও তো বিভাগে যাচ্ছ, তাহলে উল্টোটা কেন সত্যি হয় না? অর্থাৎ 10 বছর কাটিয়ে দিয়ে তুমি কেন আবিষ্কার করো না যে তোমার বয়স যখন 10 বছর বেড়েছে, তখন তোমার বন্ধুর বয়স 70 বছর বেড়ে গেছে? তো এটা একটা গুড কোয়েশ্চান, এবং আপেক্ষিক তত্ত্বের এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রশ্ন, মজাদার প্রশ্ন, যে তুমি যখন স্টেশনে স্থির আছো, তোমার বন্ধু কিন্তু বিভাগে যাচ্ছে, কিন্তু এমনও তো হতে পারতো তুমি স্থির আছো, তোমার বন্ধু বিভাগে যাচ্ছে, কিন্তু এটাকে এভাবেও তো বলা যায়, তোমার বন্ধুর তুলনায় তুমি বিভাগে যাচ্ছ, যদি তুমি পিছনের দিকে যাচ্ছ, কিন্তু তুমিও বিভাগে গতিশীল। এটাই তো আপেক্ষিক তত্ত্বের নিয়ম, যে তোমার বন্ধু যদি তোমার থেকে বিভাগে গতিশীল হয়, তুমিও কিন্তু বিভাগে গতিশীল তোমার বন্ধুর সাপেক্ষে। তো এমনও তো হতে পারতো তোমার 10 বছর বাড়ছে, তোমার বন্ধুর 70 বছর বাড়ছে, কিন্তু এমনটা হয় না কেন? তো এটার উত্তর দেবে নিচে। এটা আপেক্ষিক তত্ত্বে একটা অত্যন্ত মজার প্রশ্ন। কার বয়স বেড়েছে দেখার জন্য তোমার এবং তোমার বন্ধুর দেখা হতে হবে। কার বয়স যে বাড়ছে, তোমাদের দুইজনের আবার দেখা হইতে হবে। কিন্তু এখন তো আমরা বাইর থেকে হিসেব করতেছি, কিন্তু তুমি এবং তোমার বন্ধু যেহেতু বিবেকে যাচ্ছে এবং আলোর ব্যাগের কাছাকাছি ব্যাগে যদি যায়, কখনো তোমার আর তোমার বন্ধুর দেখা হওয়ার কথা না। কিন্তু কার বয়স বেড়েছে দেখার জন্য তোমার এবং তোমার বন্ধুর দেখা হতে হবে। দেখা না হলে তোমরা কখনোই জানবা না কার বয়স কত বেড়েছে। দেখা হতে হলে মাঝে একজনকে থামতে হবে, তখন একজনকে তার গতিটাকে ব্রেক করতে হবে। হয় তোমার গতিটাকে বাড়াতে হবে, নতুবা তোমার বন্ধুর গতিটা যে ব্যাগে যাচ্ছে, বিবেগে যদি যায়, তার বিবেকটাকে কমাতে হবে। তো কমাতে কমাতে একটা নির্দিষ্ট সময় পর হয়তো তোমাদের দেখা হয়ে যাবে। তখন যে থামবে বা যে গতি পরিবর্তন করবে, তার সময় অতিক্রান্ত হবে কম। মনে করো তোমার বন্ধু বিবেগে যাচ্ছে, সে গতিটা কমায় দিল, তখন কিন্তু তোমার বন্ধুর যে অতিক্রান্ত সময় সেটা কমে যাবে। অথবা তুমি ব্যাগটা বাড়ায় দিলা, হ্যাঁ, তখন তুমি কিন্তু গতি চেঞ্জ করছো, তার মানে তোমার সময়টা কমে যাবে। তো এই বিষয়টার ব্যাখ্যা এরা দেয় নাই, যে থামবে এবং গতি পরিবর্তন করবে তার সময় অতিক্রান্ত হবে কম। কেন সেটি হবে তার ব্যাখ্যাটি খুব কঠিন নয়, কিন্তু আপাতত সেটি আমরা উপরে ক্লাসের জন্য রেখে দিই। এই প্রশ্নটা উপরে ক্লাসের জন্য থাক। তুমি গতি বাড়িয়ে তোমার ট্রেনে যে বন্ধুটা আছে তার সাথে দেখা করতে পারো, অথবা তোমার বন্ধু ট্রেনে থাকা অবস্থায় গতি কমিয়ে তোমার সাথে দেখা করতে পারে। তো যার গতি পরিবর্তন হবে তার অতিক্রান্ত সময়টা কম হবে, অর্থাৎ তার বয়সটা কম থাকবে, এটা বোঝাতে চাচ্ছে। যদিও এই উত্তরটা তারা দেয়নি, এটা উপরে ক্লাসের জন্য রেখে দিয়েছে। সময়ের প্রসারণের বিখ্যাত সমীকরণটি শুধু একটা মজার সূত্র হতে পারত, কিন্তু এটা মোটো সেটা হয়ে থাকেনি। বিজ্ঞানীর এর অসংখ্য উদাহরণ দেখেছেন এবং এটা সত্য। তো শেষ পর্যন্ত আপেক্ষিক তত্ত্বের যে রেজাল্ট আমরা জানলাম, এটা মাত্র আমরা সময় প্রসারণটা জানলাম, বাট এটার আরও অসংখ্য উদাহরণ রয়েছে। তো সেই সকল উদাহরণগুলো যখন তোমরা জানতে পারবা, তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা আসলে কোনো মজার সূত্র ছিল না। যদি এতক্ষণ পর্যন্ত আমরা মজার বলছিলাম মাঝে মধ্যে, কিন্তু এটা খুবই ডিফিকাল্ট, এবং এটা এখনও কিন্তু অনেকে বিশ্বাস করছে না বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিক এই তত্ত্বটা। তারপর আমরা যেহেতু বিজ্ঞান পড়ছি, বিজ্ঞানের জন্য জানতে হবে
প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং আমাদের প্রত্যেকটি কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।